স্বাগতম তোমাদের মিস্টিক্যাল বেঙ্গলির আর এক নতুন পর্বে। আজ আমরা আলোচনা করব আধুনিক বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতা জয় গোস্বামীর নুন। এই কবিতা অন্তর্ভুক্ত হয়েছে সিবিএসসি বোর্ডের ক্লাস 11-এর সিলেবাসে, যেখানে প্রতিফলিত হয়েছে প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, দুঃখ, হতাশা আর সেই সঙ্গে ক্ষুদ্র আনন্দের অন্বেষণ। কবির চোখ দিয়ে আমরা দেখব কিভাবে সাধারণ ভাত আর সামান্য নুন হয়ে ওঠে মানব জীবনের মৌলিক চাহিদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। জয় গোস্বামী 1954 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর শেষ ভাগের অন্যতম জনপ্রিয় কবি তিনি। তাঁর কবিতায় আমরা পাই সহজ চিত্রকল্প, প্রাণবন্ত উপমা আর গভীর রূপকের সমন্বয়। বাংলা ভাষার উত্তর জীবনানন্দ পর্বের এক গুরুত্বপূর্ণ কবি হিসেবে তিনি সুপরিচিত। তাঁর সাহিত্যকীর্তি তাকে এনে দিয়েছে বহু সম্মান। দুবার আনন্দ পুরস্কার এবং 2000 সালে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাহলে আমরা এখানে জানলাম যে কবির পরিচয় সম্পর্কে। এখন কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে ছোট্ট করে জেনে নিব। আজ আমরা তার ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অংশ প্রসিদ্ধ কবিতা নুন নিয়ে কথা বলবো। এই কবিতায় ফুটে উঠেছে সমাজের প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম, যারা অল্পতেই খুশি থাকে, যাদের জীবন চলে সাধারণ ভাত কাপড়েই। কোনো আড়ম্বর নেই, বিলাসিতা নেই, কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে গভীর যন্ত্রণা। দিন রাত পরিশ্রম করেও যখন ঠান্ডা ভাতের সাথে এক চিমটি নুনেরও ব্যবস্থা থাকে না, তখন সেই নীরব যন্ত্রণা প্রতিবাদ হয়ে ফেটে পড়ে। এই কবিতায় নুন শুধু খাদ্য নয়, এটি মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার ও মর্যাদার প্রতীক। জয় গোস্বামী তার কবিতার মাধ্যমে সমাজকে প্রশ্ন করেছেন, কেন কিছু মানুষ এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, কেন তাদের সামান্য চাহিদাটুকুও পূরণ হয় না। আসলে নুন কেবল একটি কবিতা নয়, এটি এক প্রতিবাদের দলিল, যা প্রান্তিক মানুষের অজানা যন্ত্রণা, তাদের অব্যক্ত ক্ষোভ আর মৌলিক অধিকারের দাবিকে সামনে আনে। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের এই মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাহলে নুন একটি প্রতীকী অর্থে কবিতাটিতে ব্যবহার করা হয়েছে। মূল বার্তা কি? নুন কবিতাটি সমাজের শ্রেণী বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ। এটি মানুষের মৌলিক মর্যাদা ও অধিকারের পক্ষে কথা বলেছে। বোঝা গেল? আমরা তো অল্পে খুশি, এই লাইন দিয়েই শুরু হয় জয় গোস্বামীর নুন কবিতা। এই একটি লাইনেই ধরা পড়ে সমাজের প্রান্তিক মানুষের জীবন দর্শন। এখন আমরা কবিতাটির প্রেক্ষাপট ও মূল ভাব নিয়ে আলোচনা করব। প্রথম প্রেক্ষাপট কি না, সামাজিক প্রেক্ষাপট, দারিদ্র্য ও বঞ্চনা। এই কবিতার প্রধান প্রেক্ষাপট হল সমাজের দারিদ্র্য পীড়িত শ্রেণী, দিন মজুর, শ্রমজীবী মানুষ, যাদের জীবন প্রতিদিনের সংগ্রামে ভরা। তাদের দিন চলে শুধু ভাত কাপড়ে, অসুখ হলে ধার করে চিকিৎসা করাতে হয়। এইভাবে দারিদ্র্য আর ঋণের বোঝা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। কবি স্পষ্ট করেছেন সমাজের শ্রেণী বিভাজন, যেখানে একদিকে আছে বিলাসিতা, অন্যদিকে শুধু টিকে থাকার লড়াই। কবিতাটির এর পরের প্রেক্ষাপট কি নজরে পড়ে আমাদের? না, মানসিক প্রেক্ষাপট কবিতাটির পরের প্রেক্ষাপট। এই মানসিক প্রেক্ষাপটে ক্ষোভ এবং ক্ষণিকের আনন্দ দুটোই ধরা পড়েছে। কবিতায় আমরা দেখি গভীর হতাশা, মাঝে মাঝে চলেও না দিন। এই পংক্তি জানিয়ে দেয় কর্মহীনতার যন্ত্রণা। তবুও মানুষ একটু সুখ খুঁজে নেয়, কখনো গোলাপ চারা কেনে, কখনো রাতে গাঁজা খায়। এই সামান্য আনন্দেই তাদের মানসিক ক্লান্তি ভুলিয়ে দেয় এক মুহূর্তের জন্য। কিন্তু যখন ন্যূনতম চাহিদাটুকু পূরণ হয় না, যেমন ঠান্ডা ভাতে নুন নেই, তখন জমে থাকা হতাশা রূপ নেই তীব্র ক্ষোভে।
কবির ভাষায় সারা পাড়া মাথায় করি, এ যেন দারিদ্র্যের চাপা রাগের বিস্ফোরণ। এরপরে আমরা কবিতাটির প্রতীকী অর্থ বুঝব। কেন নুন শব্দটি ব্যবহার করা হয়েছে কবিতার মধ্যে? এই কবিতার প্রতিটি প্রতীক তাৎপর্যময়। নুন শুধু একটি খাদ্য নয়, এটি মানুষের সামান্যতম চাহিদা, সম্মান এবং বেঁচে থাকার অধিকার। আর গোলাপ চারা হলো দারিদ্র্যের মাঝেও সৌন্দর্য ও স্বপ্ন খোঁজার প্রতীক। কিন্তু সেই স্বপ্ন অনিশ্চিত, কারণ পরক্ষণেই কিন্তু পুতব কোথায় প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের ভঙ্গুরতা। তাই জয় গোস্বামীর নুন কবিতা কেবল একটি কবিতা নয়, এটি পুরো একটি শ্রেণীর জীবন সংগ্রামের জ্বলন্ত প্রতিচ্ছবি। এখানে আছে দারিদ্র্য, বঞ্চনা, হতাশা, ক্ষোভ, আবার আছে সামান্য আনন্দ খোঁজার অদম্য চেষ্টা। সহজ ভাষায় কবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সমাজের এক বিশাল অংশ এখনো ন্যূনতম প্রয়োজন মেটাতে পারে না। এই কবিতা তাই আমাদের মনে শুধু বেদনা জাগায় না, আমাদের ভাবতে বাধ্য করে প্রতিটি মানুষের এই মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। তাহলে বোঝা গেল কোন শব্দগুলো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে এবং কবিতাটির সার সংক্ষেপেই বাকি। আশা করি এখনো পর্যন্ত তোমাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলো আমরা মূল কবিতাটা পড়ি এবং কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ জানার চেষ্টা করি, প্রতিটি লাইনের বিশ্লেষণ এবং তাৎপর্য কি তা জানার চেষ্টা করি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। এই হচ্ছে একটা অংশ কবিতাটির। এখন এই অংশটার আমরা প্রথমে প্রত্যেকটি লাইনের অর্থ জানার চেষ্টা করি। প্রথম লাইন কি, আমরা তো অল্পে খুশি। প্রথম লাইন এটা, এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে না জীবনযাত্রার সাধারণ একটি দর্শন এই লাইনের মধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে অল্পতেই সন্তুষ্ট থাকার একটি মানসিকতাকে এই লাইনের মধ্যে প্রকাশিত করা হয়েছে। এরপরের লাইন, কি হবে দুঃখ করে। দুঃখ করে কোনো লাভ নেই, বরং সহজভাবে জীবনকে মেনে নেওয়ার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এই লাইনটির মাধ্যমে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। দারিদ্র্যের মধ্যে সামান্য প্রয়োজন মেটানোর একটি সংগ্রাম এই লাইন দুটিতে দেখতে পাওয়া যায়। এখানে ভাত কাপড় এই যে দুটি শব্দ যোগ করা হয়েছে, এর মাধ্যমে সাধারণ মানুষের মূল চালিকা শক্তি লুকিয়ে থাকে। তাই বলা ভালো, এই লাইন দুটিতে সাধারণ মানুষের জীবন সংগ্রামের দৃশ্যকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিতভাবে কবি ফুটিয়ে তুলেছেন। এর পরের দুটি লাইন, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। অসুস্থতা ও ঋণের ভারে জর্জরিত দৈনন্দিন জীবন কাদের, না সেই সব দারিদ্র অসহায় বঞ্চিত মানুষদের। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। দারিদ্র থেকে সাময়িক মুক্তির জন্য গাঁজা সেবনের একটি অভ্যাস এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের যে যন্ত্রণা রয়েছে প্রতিদিনের, সেটাকে আমরা বিভিন্ন নেশার মাধ্যমে ভুলতে চাই। এখানে একটি নেশাকে দেখানো হয়েছে গঞ্জিকা টানা বা গাঁজা সেবনের অভ্যাসকে এখানে ইঙ্গিত করা হয়েছে। কেন না আমাদের মধ্যে যে যন্ত্রণা লুকিয়ে থাকে, সে যন্ত্রণা, দারিদ্র্যের যন্ত্রণা, তাকে ভুলতে গিয়ে আমরা টান দিই গঞ্জিকাতে। এর পরের লাইন দুটি, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। আর্থিক অনটনে বাজার করা সম্ভব হয় না, আর বাজার করলেও প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়ে যায়। এটা কিন্তু সাধারণ
প্রান্তিক মানুষদের একটা অভ্যাস বলা ভালো। বাজারগুলোতে দেখবে যারা সাধারণ অত্যন্ত প্রান্তিক মানুষ, বিশেষ করে দিন খায় দিনানি মানুষেরা, এরা হঠাৎ করেই প্রচুর কেনাকাটা করে ফেলে, কোনো কিছু চিন্তা না করেই। সেটাই কবি ইঙ্গিত করেছে যে হলে হয় মাত্রা ছাড়া, আবার পরের দিনেই তাদের ন্যূনতম বাজার করার পয়সাও থাকে না। তখন কবি বলেছেন সেই ঘটনাটাকে সব দিন হয় না বাজার। বুঝা গেছে? এরপরে আরো দুটি লাইন খুবই ইন্টারেস্টিং। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কষ্টের মধ্যেও ছোট আনন্দ খোঁজা। গোলাপ চারা ফুলের মাধ্যমে সৌন্দর্যের একটা লালন এখানে দেখানো হয়েছে। বলা ভালো যে গরিব মানুষদের মধ্যেও সৌন্দর্যবোধ লুকিয়ে থাকে, সেটাই এই দুটো লাইনের মাধ্যমে কবি প্রকাশিত করেছেন। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? ফুল পুঁতলে কি তা ফুটবে? এখানে এর মাধ্যমে অনিশ্চয়তা ও আশার দুর্বলতা কে দেখানো হয়েছে। এর পরের লাইন হচ্ছে, সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের কষ্ট ভুলতে গাঁজায় ডুবে যাওয়াকে এই দুটো লাইনের মাধ্যমে দেখানো হয়েছে। আশা করি লাইনগুলোর অর্থ বুঝতে পেরেছ। এর পরের লাইন দুটো, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা, যেটি দারিদ্র্যে পড়া মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেখানে অত্যন্ত সাধারণ খাবারেও নুন জোগাড় হয় না, যা হতাশা এবং ক্ষোভকে বাড়িয়ে দেয়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এর মাধ্যমে রাগের বহিঃপ্রকাশকে দেখানো হয়েছে। হতাশায় আক্রমণাত্মক হওয়া সাধারণ মানুষের একটি সাধারণ ঘটনা। ব্যাপারটা দু ভাইয়ে মিলে সারা পাড়া মাথায় করি। এখানে দু ভাইয়ে মিলে রাগের মাথায় পাড়ায় হইচই করে। এটি একটি সামাজিক বিশৃঙ্খলাকে ইঙ্গিত করে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। সমাজে তাদের তুচ্ছ অবস্থান থাকে, অর্থাৎ গরিব মানুষদের প্রতিবাদকে কেউ গুরুত্ব দেয় না। তারপরেই কবিতাটির আসল লাইন, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। ন্যূনতম প্রয়োজন মেটানোর আকুতি, ভাতের সঙ্গে লবণ, এটাই শেষ চাওয়া। এখন আমরা কবিতার এই লাইনগুলোর বিশ্লেষণ করব, অর্থাৎ কবি কি বুঝাতে চেয়েছেন এই লাইনগুলোর মাধ্যমে। আমরা তো অল্পে খুশি, এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে দারিদ্র্য ও সংকটের মধ্যেও জীবনকে সহজভাবে গ্রহণ করার মানসিকতা। গরিব মানুষের অল্পেই তুষ্ট থাকার প্রবণতা, কিন্তু এটি এক ধরনের বাধ্যবাধকতাও, কারণ বেশি আশা করলে জীবনের কষ্ট আরও গভীর হয়। কি হবে দুঃখ করে? এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে দুঃখ বা অভাব নিয়ে ভাবলে সমস্যার সমাধান হবে না। এটি এক ধরনের আত্মসান্ত্বনা, যেখানে দুঃখকে এড়িয়ে চলার চেষ্টা আছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে সামান্যতম প্রয়োজন মেটানোর লড়াই তাদের জীবন। ভাত কাপড় শব্দজোড় দারিদ্র্যের প্রতীক, শুধু বেঁচে থাকাই যেন লক্ষ্য। অসুখে ধার দেনাতে, অন্তর্নিহিত অর্থ হচ্ছে অসুস্থতা ও ঋণ গরিব মানুষের নিত্য সঙ্গী। এটি একটি চক্র, ঋণে পড়ে অসুখ, অসুখে আরও ঋণ, যা থেকে মুক্তি নেই। টান দি গঞ্জিকাতে, এর অর্থ হচ্ছে বাস্তবের কষ্ট ভুলতে নেশার আশ্রয়। গাঁজা এখানে সাময়িক মুক্তির প্রতীক, কিন্তু এটি আসলে সমস্যাকে আরও গভীর করে তোলে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এর অর্থ হচ্ছে কঠিন জীবনের মধ্যে ছোট আনন্দ খোঁজার চেষ্টা। গোলাপ চারা ফুলের মাধ্যমে কবি ইঙ্গিত দেন যে দারিদ্র্যের মধ্যেও মানুষ সৌন্দর্য ও সুখকে চায়। তাতে তার যদি সব দিন বাজার না হয় তা হলেও, বা তাদের
কোনোদিন হাতে পয়সা এলে যখন মাত্রা ছাড়া বাজার হয়, তার মধ্যেও তাদের সৌন্দর্যবোধ কিন্তু লুকিয়ে থাকে। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আশা ও নিরাশার দ্বন্দ্ব। ফুল ফুটবে কিনা সেই সংশয় গরিব মানুষের, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার একটি প্রতীক এখানে দেখানো হয়েছে। যেখানে সে ফুল গাছের মধ্যে গোলাপ চারা নিয়ে এসেছে, কিন্তু নিয়ে এলেও তার মনের মধ্যে একটি সংশয় দেখা গেছে যে এই গোলাপ চারাটি সে পুঁতবে কোথায়, আর যদি বা পুঁতেই তাহলে কি তাতে ফুল ফুটবে আদৌ। এর মাধ্যমে গরিব মানুষের আশা নিরাশার একটা মানসিক দ্বন্দ্ব এর মাধ্যমে দেখানো হয়েছে। আবার সে এইসব ভুলে যেতে চায় গাঁজার নেশাতে, কারণ এই বিষয়গুলো, এই ভাবনা চিন্তাগুলো তাদের মাথায় এলে কিন্তু আবার তারা দুঃখে পতিত হবে। তাই সেই সব ভুলে যেতেই, সেই যন্ত্রণাগুলো এড়াতে তারা আবার নেশায় মনোনিবেশ করে। এই জন্যে কবি এই লাইনটি বলেছেন যে টান দিই গঞ্জিকাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এর মাধ্যমে দারিদ্র্যের ভয়ঙ্কর একটা ছবি দেখানো হয়েছে। নুন একটা ভীষণ সাধারণ দ্রব্য, যা সাধারণ মানুষের প্রত্যেক ঘরে থাকে। যদি কোনো সাধারণ মানুষ সেই নুনও জোগাড় করতে না পারে, তাহলে তার মধ্যে দারিদ্র্যের চরম রূপ দেখা যায়। এই জন্যে সাধারণ মানুষ যখন সারা দিন রাত উদয়াস্ত পরিশ্রম করে ভাত খেতে বসে, কিন্তু সেই ভাতে নুন যখন না থাকে, তখন কিন্তু তার মাথায় রাগ চড়ে যায়, অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এই লাইনগুলোর মাধ্যমে চরম অভাবের চিত্র দেখানো হয়েছে। ভাতের সঙ্গে নুন না থাকা মানে সামান্যতম স্বাদেও জোগাড় হয় না। এটি একটি দারিদ্র্যের চূড়ান্ত রূপ। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। কারণ বাপ বেটা মিলে, দুজনে মিলে এই রাগের বহিঃপ্রকাশ করি, এবং নেশার ঘরে আমরা প্রচণ্ড সামাজিক বিশৃঙ্খলা করি। অন্তর্নিহিত অর্থ হচ্ছে হতাশা থেকে জন্ম নেওয়া আগ্রাসন। গরিব মানুষের রাগ সমাজের দিকেই ফিরে যায়, কারণ তারা নিজেদের অসহায় ভাবে। পরিতকার তাতে কি, আমরা তো সামান্য লোক। এর মাধ্যমে দেখানো হয়েছে গরিব মানুষের ক্ষোভ, যন্ত্রণা, তাদের দুঃখ দুর্দশার কথা, তাদের প্রতিবাদকেও কেউ সামান্যতম গুরুত্ব দেয় না, কারণ তারা ভীষণই সামান্য লোক। তাই তারা সব ছেড়ে ছুড়ে বলে যে আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। ন্যূনতম চাওয়ার শেষ সীমা এটি। এটি শুধু লবণের জন্য আকুতি নয়, বরং মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারের শেষ দাবি এটি। আশা করি কবিতাটার সম্পর্কে একটা ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। কবিতাটি একাধিকবার পড়বে, তাহলেই এর প্রত্যেকটি লাইনের অর্থ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা জেনে নিই জয় গোস্বামীর নুন কবিতাটির সারমর্ম কি। জয় গোস্বামীর নুন কবিতাটি আধুনিক বাংলার প্রান্তিক মানুষের দুঃখ সহ জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে কবি দেখিয়েছেন কিভাবে অল্পে খুশি থাকতে শেখা গরিব মানুষের জীবনে দারিদ্র্য, রোগ, ঋণ, হতাশা আর রাগ এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়। তবুও তারা আনন্দ খুঁজে নেয়, কখনো গোলাপ চারা কেনায়, কখনো গাঁজা খাওয়ার ভেতরে। কবিতার শেষে ভাতের পাতে শুধু নুনের দাবি আসলে ন্যূনতম মানবিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের আবেদন। এভাবেই কবি সহজ ভাষায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সেই মানুষদের যাদের উপস্থিতি আমরা প্রায়শই উপেক্ষা করি। ভিডিওটি সবশেষে তোমাদের কাছে একটি আবেদন, যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে মিস্টিক্যাল বেঙ্গলি নামে। সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং প্রয়োজনে যদি এই যে স্লাইডটা আমি প্রেজেন্ট করলাম এটা যদি পেতে চাও, তাহলে ওখানে গিয়ে জানাবে। আমরা
তোমাকে সেই স্লাইডটি প্রোভাইড করে দেব। তাহলে এইভাবেই আমরা দেখলাম জয় গোস্বামীর নুন কবিতা আসলে প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই কবিতা আমরা পেলাম দারিদ্র, হতাশা, ক্ষোভ, আবার একই সঙ্গে ছোট্ট আনন্দের খোঁজ। কবির সহজ ভাষা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের জীবনে সামান্য নুনও কখনো হয়ে ওঠে বেঁচে থাকার অধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক। আশা করি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর বাংলা সাহিত্য নিয়ে নিয়মিত আলোচনা পেতে মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।